প্রকৃতি সবকিছু নিজের মতন করেই ঠিক নেই আসলে। শরীফ ভাই বলছিলেন যে এই পানিগুলো আসলে কোথায় যাবে, তার তো একটি যাওয়ার জায়গা দরকার, সেই জায়গাটা কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফ ভাইকে, দর্শক শ্রোতা। দেখেন, আমরা হচ্ছে ভাটি এরিয়ার দেশ। আমাদের পানি আসে, প্রধানত আসে ভারত থেকে, উজান থেকে যে পানি আসে এটা কাদামাটি সহ বালিকণা সহ আসে, যার ফলে আমাদের দেশে ৮০% নদী কিন্তু এটাকে বলা হয় এরিয়া হচ্ছে বদ্বীপ, অর্থাৎ পলি পড়ে এটাকে ফাইনালি পলি পড়ে এটা পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ধরেন চেরাপুঞ্জি বলেন, আপনার গঙ্গা বলেন, আসাম বলেন, তারপরে আমাদের তিস্তা বলেন, তিস্তা দিয়ে তো এখন সব গেট খোলা, পানি আসতেছে। কিন্তু আমাদের দেশে নদী ধারণ ক্ষমতা নাই। এই নদী পানিটা নেমে তো সমুদ্রে যাবে, সমুদ্রে তো যেতে পারছে না, এখানে আটকা পড়ছে, বন্যা হচ্ছে। এরপরে ধরেন আমাদের দেশে এই শহরগুলোতে যে অনাচার আমরা করেছি, এবং পাহাড়গুলো যা আছে আর অনাচার করেছি, তাতে তো পানি তো ধারণ করতে পারছে না। ধরেন ঢাকা শহরে বলে কালভার্ট রোড এখনো আছে, ওটা তো নালা ছিল, ওটা তো নদীর মতো ছিল, নৌকা চলতো। এখনো ওটের উপর দিয়ে আপনার প্ল্যাটফর্ম করে গাড়ি চলে, তা আপনি এগুলো উদ্ধার করবেন না। ঢাকার শহরে এইরকম সৌভাগ্যবান শহর খুব কমই আছে, চারদিকে নদী। আমরা নদীর পানি নদীতে যেতে পারে না, বুড়িগঙ্গায় কোনো প্রাণী বাঁচতে পারে না। এই নদী কিন্তু আমরা কোনোদিন পরিষ্কার করতে পারিনি। এবং এই ঢাকা শহরে আপনি দেখেন, একটা আদর্শ শহরে 25% ফাঁকা জায়গা থাকা দরকার, আমাদের আছে 7%। তার ভিতরে ফুটপাত হকার দখল করে রাখে কমপক্ষে 3 থেকে 4%। আপনি বলেন কেমনে এই শহরটা চলবে, কেমনে বসবাস করবেন? এই জন্য 3-4 দিন আগে বসবাস শহরের অনুপযুক্ত শহরের তালিকায় আমরা 3 নম্বরে আছি, এবং দূষিত বাংলাদেশে 1 নম্বরে আছি। আমরা সারা বিশ্বের দূষিত বাংলাদেশের ভিতরে আমরা 1 নম্বরে আছি। অর্থাৎ যাই বলেন, সমস্যা হয়তো আলোচনা করব, কিন্তু এই ঢাকা শহর বসবাসের অনুপযুক্ত। এখন যে জায়গায় চলে গেছে, এখান থেকে এই ঢাকা শহরকে উদ্ধার করা খুবই মুশকিল। এবং এই জন্য দেখেন, পাকিস্তান ইসলামাবাদ করেছিল, ইসলামাবাদের অবস্থা ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। মালয়েশিয়া পুত্রজায়া করেছিল, পুত্রজায়া গেছি আমি, সেখানে আমরা প্রশাসনিক শহর ওখানে বলছি। আমাদের কিন্তু একটা আলোচনা ছিল যে এই যে আপনার দক্ষিণে যে পূর্বাচল হচ্ছিল, নতুন শহরটা অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ ওখানে যাবে, রাজুক এটা বেঁচে খাইছে, তার মানে সরকার এটা বিক্রি করে খাইছে। অর্থাৎ শহরটাকে গড়ার কখনো চিন্তা করা হয় নাই। আর চিটাগাং শহর তো সবচাইতে দৈন্যদশা, এ শহরে তো মানুষ বাস করার উপযুক্তই না। আপনি বলেন সমুদ্র, কর্ণফুলী নদী পাশে, অথচ ওখানে অল্প বৃষ্টি হলেও ওখানে জলাবদ্ধতা তৈরি হয়। ওখানে আমি দেখলাম যে 101টা খাল টাল আছে, এখন 26টা খাল মানে সরকার ইচ্ছে করলে এটাকে ক্লিয়ার করতে পারে, পরিষ্কার করতে পারে। নানাভাবে আবর্জনা পড়ে, পলিথিন পড়ে ব্লক হয়ে গেছে। যখন বৃষ্টি পড়ে তখন এইটা বহুত বাজেট হয়, বহুত পরিকল্পনা হয় না। আজিজ ভাই, কিছুদিন পর পর তো খাল মানে পরিষ্কারের ব্যাপারে, নিষ্কাশনের ব্যাপারে কাজ করা হয়। আমরা গত অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে খালগুলোর ব্যাপারে, কিন্তু আবার সেই খালগুলো তো আমরা কিছুদিন আগেও একটি প্রতিবেদন করেছি, সে যা তাই অবস্থা হয়ে গেছে। না, যা তা অবস্থায় 2টা কারণ। একটা হলো খাল একটু কদূর পরিষ্কার করেন আবার ভরে, 1। 2 হচ্ছে যখন অতিবৃষ্টি হয় তখন কর্ণফুলী ফেঁপে ওঠে, চিটাগাঙের লেভেলের উপরে উঠে যায়। এই জন্য বিশেষজ্ঞরা বলছে ওখানে ডাইক করতে হবে। যখন খালগুলোকে দখলমুক্ত করে এটাকে ক্লিন করতে হবে, তখন ওই ডাইকের ওখানে ওই যে হাতির ঝিলের পূর্ব পাশে আছে না, ওইরকম পেট্রোল পাম্প বসায় পানি সেচে কর্ণফুলী ফেলে দিতে হবে। এছাড়া তো শহর বসবাসের উপযুক্ত রাখা সম্ভব না। এদিকে ধরেন পাহাড়, খাল দখলমুক্ত হবে কিভাবে বলেন? আপনি কল্পনা করেন ঢাকা শহরে দখল এসে পর্চা পর্যন্ত বানায় ফেলছে, আইনে কোর্টে। সুতরাং যারা, আমার কথা হচ্ছে আগের যে জরিপ, শহর যখন ছিল তখন তো আপনি চিন্তা করেন আগে রামপুরা পর্যন্ত বাস আসতো, এর উপরে বাসই যেত না। এরশাদের সময় রাস্তাটা হয়েছে, এটা ঠিক। আমার কথা হলো পুরানো দলিল, এসে রিপোর্ট দেখে যা আছে সব নির্দয়ভাবে যদি ভাঙতে পারেন, সেখানে তো সব দলকে ঐক্যবদ্ধ, সেটা কি সম্ভব? হ্যাঁ,
এটা সম্ভব ছিল, কিন্তু আমরা তো জাতি গঠন করতে পারি নাই। আপনি যেই সরকার স্টেপ নেবে, বিরোধী দল নেমে যাবে, হ্যাঁ এদেরকে উৎখাত করা হচ্ছে, এখানে টাকা খাইছে, অমুক খাইছে, তোমাকে নির্দয়ভাবে সততার সাথে এই জায়গাগুলো উদ্ধার করতে হবে। কারণ যদি আপনি চলমান না করেন, অর্থাৎ খাল যদি উন্মুক্ত না করতে পারেন, তাহলে তো শহরে বাস করতে পারবেন না। আপনি বুড়িগঙ্গা দেখেন না, প্রত্যেক বছরে বাজেট করা হয় এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্যে। সাভারে আপনার চামড়া কারখানা নিচে, ওইটাও বিকল। এখন সব বুড়িগঙ্গাতে কোনো প্রাণী বাঁচে না। চারপাশে বুড়িগঙ্গার নিচেই তো আমরা জানি যে কয়েক পুরো পলিথিন পাওয়া যায় সেখানে খুঁজলেই। কিন্তু আমার কথা হচ্ছে এই জন্য কম্প্রিহেন্সিভ প্ল্যান লাগবে, পুরা শহরটাকে তৈরি করার জন্য লাগবে, কিন্তু পারবেন না। এখন ধরেন গুলশান বনানী পশ এরিয়ার কথা বলেন, 2টা গাড়ি ক্রস করতে পারে, 2টা আইল্যান্ড আছে। আপনি 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিংয়ের প্ল্যান দিছেন, একটা 12 তলা বিল্ডিংয়ে গাড়ি থাকে কতগুলো? 12 তলায় অন্তত 24টা গাড়ি, কমপক্ষে 12 তলায় অন্তত 36টা গাড়ি থাকে। 36টা গাড়ির রাস্তা কোথায়? গাড়ি যার ফলে জ্যাম। আমাদের দেশে একবার সার্ভে হয়েছে, গাড়ির স্পিড হলো 5 কিলোমিটার বেগে, 1 ঘন্টা 5 কিলোমিটার চলে। এটা শহর হলো? এখন এই শহর হচ্ছে আপনার সব, রাজশাহী শহর বলেন, ঢাকা শহর বলে, এই শহর আপনার স্থানান্তর করা, সে জায়গাও তো বাংলাদেশে নেই। এখন আসেন পাহাড়টা, এই পাহাড়টা যে বলেন, ওখানে সিটি কর্পোরেশন আছে, সিডিএ আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারাও তো পাহাড় দখল করে, পাখার দখল করে, পাখার কাটে, পাহাড় থেকে পাথর তোলে, পাহাড় মাটি বিক্রি হয়, বালি বিক্রি হয়। পাহাড়ে অত্যন্ত দুস্থ মানুষ, আপনার পাহাড় ধসতে হয়, মানুষ মারা যায়, দুস্থ মানুষ পাহাড়ের মাথার উপরে ঘর তুলে তাদেরকে আশ্রয় দেয়, আশ্রয়ের নামে ওই পাহাড় দখল রাখে। যখন বৃষ্টি ভালো আসে, পাহাড় কাটা আছে, ধস নামে ওই গরিব লোকরা মারা যায়। হ্যাঁ, তো এগুলো দেখে না কেউ, তদারকি কোথায়? পাহাড় তো থাকতে হবে একটা, মানে আমাদের ভূ রাজনীতির কারণে, ভূ অবস্থানের কারণে পাহাড় থাকতে হবে। ধরেন আমাদের রাজশাহী সিটিটা ক্লিন, হ্যাঁ, আর চিটাগাং হলো দর্শনীয় জায়গা, হ্যাঁ, আপনি পাহাড় কেটে ফেলতেছেন। এখন বলেন এই যে 3টা বললাম, 3-4টা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু সব বছর একটা বাজেট পাচ্ছে এই শহর বাঁচানোর জন্য, ক্লিন করার জন্য, কিন্তু কম্প্রিহেন্সিভ প্ল্যান নাই। টাকা পাইলে কদ্দূর করলো, বাকিটা হইল না। এই আর পাহাড়টা তো রীতিমতোভাবে অসৎ ব্যবসায়ীদের এটা একটা চারণ ক্ষেত্র হয়ে গেছে। পাহাড়ে ধস নামে, গরিবরা মরে, পাহাড়টাকে যত এবং ঝুম চাষ হয় জানেন, পাহাড়ের গায়ে লতা পাতা ছোট গাছ পোড়ানোর জন্যে আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরে ঝুম চাষ করা হয়। ওই পাহাড়টা আগুনে দুর্বল হয়ে গেল, যখন বন্যা আসবে, ঝড় বৃষ্টি আসবে, তখন ধস নামবে। তো সুতরাং আমার কথা হচ্ছে এখানে আইন দরকার, কঠিন আইন দরকার। দুর্নীতিবাজদের আমি বরাবরই বলি, অনেক দেশে দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট আছে, প্রায় 10-12টি দেশে। আপনি খেয়াল করে দেখেন, আমি প্রায়ই উদাহরণ দিই, বেগম খালেদা জিয়ার সময় অ্যাসিড থ্রোয়িং ছিল, আইন করলো ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, আইন প্রয়োগ করলো, এখন নাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন, দুর্নীতিবাজ ধরা পড়লে তার ফাঁসি হবে, দেখেন দুর্নীতি অর্ধেক নেমে আসবে। এখন তো জানে দুর্নীতি করে ঘুষ দিলেই আমি ছুটে যাব। দুদকে আছে না, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের বিরুদ্ধে ইউনূস সহ অভিযোগ আছে না, দুর্নীতি তদন্ত করতেছে, করে না তো, বিচার বিভাগের সম্পর্কে নানান সন্দেহ। সুতরাং যতক্ষণ আইনের শাসন, সুশাসন না আসবে, ততক্ষণ তো এটা গুছাইতে পারবেন না। আর এইটা শহর সরায় নেবেন, স্থানান্তর করবেন, সে জায়গাও নাই। 54,000 বর্গ মাইলে 18 কোটি লোক বাস করে, আর আবর্জনা পরিষ্কার করবেন। এই দেশে আগে শুনতাম যে 50 থেকে 1 কোটি লোক আছে হতদরিদ্র, এই গৃহকর্মী ইত্যাদি ইত্যাদি। এখন তো আবার ব্যাটারি চালিত রিক্সা ঢুকা, এখন তো আমার মনে হয় 1.5 কোটি 2 কোটি লোক ঢাকা শহরে এই রাস্তাঘাটে মালা ফেলানোর, পলিথিন ফেলানোর লোক আসছে। কে পরিষ্কার করবে বলেন, কে পরিষ্কার করবে? আবার এই সরকারে শুনতেছি যে হকারদেরকেও নাকি ভাড়া দিবে, ওদেরও সিস্টেম আনবে, করের আওতায় আনবে। তো বলেন তো, আমি চিন্তা করেন এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারির থেকে যে পয়জনাস লিক করে, এবং ব্যাটারি চালিত রিক্সার যে সমস্যা তৈরি করে কি, আমি এটা লেখা লিখছি, কেউ ছাপে না কি মপ করবে নাকি ওরা?
ওরা তো ভয়ঙ্কর। আপনি এই দেখেন ভয় পেয়ে গেলে তো আর হবে না। না মব, কারণ একসময় তো মব হয়েছে, মব এখন দেখেন সব জায়গায় যে কোনো কিছুতে শক্তি প্রয়োগের একটা টেন্ডেন্সি আসছে। এই মব কালচার মগজ থেকে তো যায় নাই, শক্তি প্রয়োগের কালচার। এই জন্য আমি বলছি যে এই যে বন্যা যদি থেকে মুক্তি পাইতে চান, তাহলে পুরা শহর, সব শহর, সুরা শহর কম্প্রিহেন্সিভ প্ল্যান। ধরেন ঢাকা শহর, পুরা ঢাকা শহরকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান। ধরেন আমি বলি, ধরেন শহরে গুলশানে বা বনানীতে বা বাড়িধারায় আপনি সব বললেন যে নিচের 2 তলা পার্কিং ছাড়া কিছু থাকবে না, অর্ডার। এবং যেভাবে ভেঙে দেন, প্রয়োজনে বিল্ডিং ভেঙে দেন, এই নিষ্ঠুরতা করতে হবে। আপনার গাড়ি বাইরে থাকবে কেন রাস্তায়? আপনি বাড়ি বানাবেন, আপনার গাড়ি বাইরে থাকবে কেন? আপনার রাস্তাগুলা আমি দেখেন 25 বছর আগে চীনে গেছি, চীন তো অনুন্নত দেশ ছিল, তখনই দেখি রাত 12টার সময় গাড়ি হোস পাইপ দিয়ে ধয়, রাস্তা পরিষ্কার করে, ব্রাশ দিয়ে পরিষ্কার করে। এবং হাইওয়ে এক ধরনের গাছের পাতা আছে, ট্রাকের পিছনে লাগায় পুরা রাস্তা ঝাড়ু দেয়, কোনো ইয়ে নাই তো, বায়ু দূষণ নাই তো, ওই সময় দেখিনি। তো এত বড় শহর ঢাকা, চিটাগাং, বেজিং শহরও কিন্তু কম না, লোক বসতিও কম না, কিন্তু কোনো বায়ু দূষণ নাই। আমরা এই যে বায়ু দূষণে ধরেন আমাদের দেশে মানুষও তো অর্ধমৃত্যু থাকে, নানান রোগে জর্জরিত, চিকিৎসা ব্যবস্থাও ভালো নাই। সুতরাং আমি বলবো যে এই যে বন্যায় যতগুলো উপসর্গ, ধরেন আমরা তো আসলে বদ্বীপ, এইটাই বলতে হবে। 80% দেশের 80% অংশ বদ্বীপ। এখন ভারত থেকে যখন পানি দরকার নাই তখন আটকায় রাখে, যখন পানি দরকার তখন পানি দরকার নেই তখন পানি চাইরে দেয়। আমাদের সব নদী শুকায় গেছে। এখন এই সব নদী খনন করা, এটাও তো আপনার ফান্ডের দরকার। বাংলাদেশ এত অর্থবিত্ত তো নাই, আবার তাকে দিবেন হ্যাঁ আবার ওইটা চুরি করবে, 1 ভাগ মাটি কেটে 3 ভাগ টাকা চুরি করবে। বলেন আপনি, আমি তো দেখছি আরিসা ঘাটে সব সময় পানি, ওই নদী খননের মেশিন লাগানো থাকে, টাকাও চুরি হয়, পেট্রোল চুরি হয়, ওই ডিজেল চুরি হয়, নিউজ হচ্ছে। আমি তো ছোটবেলার থেকেই দেখতেছি নিউজ। 78 সালে প্রফেশন আছে, তখনই শুনি আরিসা ঘাটে তেল চুরি হয়। হ্যাঁ, আপনিও ছোটবেলা থেকে দেখতেছেন, আমরাও ছোটবেলা থেকে দেখতেছি, তো তাহলে আমাদের পরের যারা আছে তারাও ছোটবেলা থেকে এই দেখতে জন্য থাকবে। আমি পুরো হতাশ না। দেশ জরাজীর্ণ সমস্যা, এটা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু 2টা জিনিসে কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকার যদি একটু দীর্ঘস্থায়ী হয় তাহলে সম্ভব। ধরেন এআই, এই যে আপনার এখানে এসে ক্রস করছি, গাড়ি চললো না, সিগন্যাল আসছে, 3 মিনিট করে সিগন্যাল দিছে, 3.5 মিনিট বসে রয়েছে, একটা গাড়ি ক্রস করে নেই, জানা যে অটো ফাইন হবে। গাড়ি ক্রস করে না, কিন্তু আবার ইসেরা কিন্তু বাইক এবং অটো যারা যে রিক্সা ওরা আছে তো এআই ওরা ওরা কিন্তু চেনে না, ধুমধুম করে চলে যায়। না এআই তো ওকে চেনে না। এআই কে আপনি ধরবেন, এটা তো গেল। তারপরে এখন দেখেন কিউআর কোড লাগাইছে ব্যবসায়, আপনার ক্যাশে কোনো ইয়ে হবে না, টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সা দেওয়া হবে না, বিনিময় হবে না, কিউআর কোডে পেমেন্ট করবে, ক্যাশলেস। তার মানে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটির দিকে চিন্তা হচ্ছে। ক্যাশলেস সোসাইটি যদি হয়, অর্থাৎ টাকা যদি হাতে না আসে, তাহলে কমপক্ষে 80 থেকে 90% দুর্নীতি অফ হয়ে যাবে। এবং এটার জন্য সময় লাগবে, 1 দিন 2 দিন না, কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগবে। অটোমেশনে যাইতে আর কি, যেটা বলি অটোমেশনে যাইতে এটা সময় লাগবে। তারপরে ধরেন আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে। এখন তো কম্পিউটার অপারেশন করে। আপনি তো এখন যে ডাক্তার তৈরি করতেছেন, এই যে ডাক্তাররা স্ট্রাইক করে, এই দাবি করে, এই দাবি করে, এখানে দিয়ে কী হবে? আগামী 10 বছরে কী হবে? আপনার কম্পিউটারের পিছনে লোক লাগবে, কম্পিউটার যে নিখুঁত অপারেশন করবে তার প্রোগ্রাম দিতে হবে, ওই ডাক্তার লাগবে, ডায়াগনোসিস অ্যাপ্রোপ্রিয়েট লাগবে, এই ডাক্তার লাগবে, তো এই জন্য সময় লাগবে। কিন্তু আমরা চাই যত দ্রুত ওই সময়ের মধ্যে এটি এত করা দ্রুত যায়। হবে না, কারণ অনেক সময় পার হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত আমরা সেই কি বলবো যে আধুনিক যে সমাজ বলে বা রাষ্ট্র বলে সেই জায়গাটা আমরা এখনো 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোন সরকার জাতি গঠন করা, জাতিকে শিক্ষিত করা, 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী করা শিক্ষা ব্যবস্থা একটাও নাই, বুয়েট সহ।